তো সবাইকে এরকম ভাবছে যে আছে কেউ আর কি সমাধান করে দেবে সমস্যাগুলো। তো এখানে ভাঙড় আন্দোলন নিয়ে আমাদের সাথীরা বলেছেন, বক্তব্য রেখেছেন, কিন্তু আপনারা সবাই জানেন যে তখন 2016 সালে ডিসেম্বরে আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন এই সাবস্টেশনটা প্রায় তৈরি হয়ে শেষ হয়ে গেছে। তারপরে যখন ওরা একের পর এক লাইন তৈরি করা শুরু করতে এলো তখন সবাই কম বেশি বুঝতে পারলো ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে সরকারকে বাধ্য করেছি যে একটা মেজর লোড সেন্টার পাওয়ার গ্রিডের বদলে একটা আঞ্চলিক সাবস্টেশনে সেটাকে সীমাবদ্ধ রাখতে। কিন্তু তার জন্য আমাদের 1.5-2 বছর লড়াই করতে হয়েছে। তো তখন অনেকের ধারণা ছিল এখানে যদি এতগুলো লাইন যায় তাহলে আমরা চাষই বা করবো কি করে, থাকবোই বা কোথায়, বাড়ি টাড়ি তো বানানো যাবে না। এবং সবাই এটা দেখেছেন যে মোটামুটি ভাঙড় চুক্তির পরে বোধহয় বিভিন্ন গ্রামে অনেকেই বাড়ি নতুন করে বানিয়েছেন। তো আজকে যে সমস্যাটার সামনে যেটা নিয়ে আমরা আজকে মিটিংটা করছি, সংগ্রামী গণমঞ্চ তৈরি হয়েছে এবং যে বিষয় সেটা আপনারা সবাই জানেন যে ভোটাধিকার, প্রত্যেকটা মানুষের যাতে ভোটের অধিকারটা থাকে। তো এখন এই মুহূর্তে যে অবস্থাটা চলছে তাতে ধরুন আমাদের পূবালী রানা বললেন একটা কথা, সেটা হচ্ছে যে আপনার হয়তো ভোটাধিকার আছে, নামটা আছে আমার, আমি খুশি হয়ে গেলাম, আমার নাম তো আছে, আর চিন্তা নেই। পাশের লোকটার নাম আছে, ওটা আমার দেখার দরকার নেই, তোমার নাম তো আছে, তুমি ভোট দিয়ে চলে যাও। আচ্ছা, এটা যদি হয় আমি বলবো যে আসলে আজকে যে ভোটের যে লোকটার নাম উঠছে না বা বাতিল করে দিচ্ছে তার পক্ষে যদি আপনি না দাঁড়ান, তার পক্ষে দাঁড়ানো কিন্তু শুধু তার পক্ষে দাঁড়ানো নয়, আপনারও পক্ষে দাঁড়ানো। কারণ ধরুন আগে কি বলেছিল যে আধার কার্ড থাকলে আপনার আর কোনো চিন্তা নেই, একটাই কার্ড হবে আধার কার্ড, সেখানে আপনার ওই চোখের ছবি থাকবে, আঙুলের ছাপ থাকবে, ইত্যাদি ইত্যাদি, থাকলে আর কোনো চিন্তা নেই। এবার এখন কি বলছে, আধার কার্ড দিয়ে কিচ্ছু হবে। তাহলে আজকে যদি যে মানুষগুলোকে কোর্ট এবং নির্বাচন কমিশন ভোটের অধিকার থেকেই তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেয়, যে কারণে আজকে বাদ দিচ্ছে, কালকে আরেকটা পয়েন্ট ধরে আপনাকে আরো কিছু লোককে বাদ দেওয়ার চেষ্টা করবে ওরা। এবং এসআইআর এর আগে ওরা চেষ্টা করেছিল সিএ, এনপিআর, এনআরসি করে, যার বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, আমরাও লড়াই করেছি, সবাই আপনারা জানেন। তো আজকে অবস্থাটা কিরকম আপনি ভাবুন, যে পশ্চিমবঙ্গ আমি ছেড়ে দিচ্ছি, এই ভাঙড়ের কথাই, এখনো ভাঙড়ের কথা ছিল যে 28 সালে যে লিস্ট বের করেছে তার মধ্যে দেখবেন যে অ্যাডজুডিকেশন বলে ছাপ মারা আছে বহু মানুষের। তো মোটামুটি এক একটা গ্রামে কত হবে, মাছিভাঙায় কত, মাছিভাঙায় দুটো বুথ মিলে 250, খামারাইতে বোধহয় 86 না 88 জন, তাই তো? তোমাদের বুথে কত? হ্যাঁ, কত? 7 জন বেঁচে গেছে। তো এবার আপনি ভাবুন, এই যে 250 লোক, হিসেব করলে দেখা যাবে যে হারে ওরা বাদ দিয়েছে তাতে কিন্তু অর্ধেক লোক বাদ যাবেই যাবে গড়ে। তার মানে হচ্ছে যে ধরুন খামারাইটে 86 জন লোকের নাম বাদ দিয়েছে, তাহলে অন্তত 40-50 জনের বাদ যাবে না। কেন বাদ গেল? তারা নাকি কোনো একটা কাগজ দেখাতে পারেনি, কিছু একটা নেই। কিন্তু ভোটাধিকার কি, যারা এই দেশে যাদের জন্ম হয়েছে, জন্মসূত্রেই তো তারা নাগরিক। তো এই এলাকার মানুষ কেন, সমস্ত মানুষ জানেন যে এই এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু
এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা কোনোদিন অন্য দেশ থেকে আসেনি, এখানেই বসবাস করছে। তাহলে নাম বাদ যাওয়ার কারণ কি? এবার একটা আমি দেখছিলাম যে ভগবানপুরের অঞ্চলের 47 নম্বর একটা বুথের রেজাল্ট বেরিয়েছে এভাবেই বলা যায়। তাতে দেখা যাচ্ছে আপনার 158 জনের নাম বাদ গেছে একটা বুথে, আর নাম ঢুকেছে 95 জনের। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 248 জন, না 251 জন। 251 জনের নাম ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, মানে বিচারাধীন। এবার সেখান থেকে তারা বিচারকরা ঠিক করে 95 জনের নাম ঢোকালো, আর 158 জনের নাম বাদ দিয়ে দিল। তো এখনো পর্যন্ত এই অঞ্চলের যে বিভিন্ন বুথের তালিকার বিবেচনাধীন সেটা প্রকাশ করেনি। কত বাদ গেছে বলতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন আপনাদের করছি যে ধরুন পাওয়ার গ্রিডের আন্দোলন যখন হয়েছিল তখন এই এলাকায় বসবাস করতে পারবো কিনা, নানান ধরনের সমস্যা হবে কিনা, এই জন্য তো লড়াই হয়েছিল। তো আজকে যে এই যে এত লোকের নাম বাদ যাচ্ছে প্রত্যেকটা বুথে, এখন ভাঙড়ের হিসেব হচ্ছে ভাঙড় বিধানসভায় মোটামুটি 21,000-এর বেশি নাম বিচারাধীন আছে। কত? 30,000, আমি ভুল বলছি, 30,000। আমি যদি অর্ধেক সংখ্যাটা ধরি তাহলে সংখ্যাটা হচ্ছে আপনার মোটামুটি 15,000। 15,000 ভোটারকে যদি ভাঙড় থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা বুথ থেকে গড়ে কতজন বাদ যাচ্ছে? আমি যদি ধরি 250 বুথ আছে, 250-র একটু বেশি আছে বোধহয়, 288, তার মানে 50 জনের বেশি প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা বুথ থেকে বাদ যাচ্ছে। তাদের কি দোষ? তারা কেন ভোট দিতে পারবে না? এতদিন ধরে তারা ভোট দিয়ে এসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সমস্ত নাম বাদ দিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে আমরা লড়াই করব কি করব না? এখানে যারা আছে তাদেরকেই আমি জিজ্ঞেস করছি, এর বিরুদ্ধে কি লড়াই আমরা করব? এটা কিন্তু যাদের নাম বাদ গেছে শুধু তাদের জন্য না, সবার জন্য এই লড়াইটা দরকার। কারণ আপনারা শুনলেন যে বিজেপি সরকার যেটা চেষ্টা করছে, বিজেপি সরকার চেষ্টা করছে কি, এনআরসি, সিএ, এনপিআর করেছিল কেন? বেছে বেছে বলছে মুসলিমদের বাদ দাও। এবার মুসলিমদের বাদ দেবে মানে মুসলিমরা একজোট হোক আর হিন্দুরা একদিকে ভাবুক যে আমাদের বেশ মজা, তাহলে এবার দুই পক্ষ আলাদা হয়ে যাক আর দুই পক্ষ মারপিট করুক, এবার ওরা বেশ লুটে পুটে খাবে। এই তো বিভাজনের রাজনীতি, এই তো বুদ্ধি। এখন আপনি দেখুন, আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ আমরা জানি বাংলাদেশ থেকে যারা এসছে তারা নিশ্চয়, মুসলিমরা বাংলাদেশ থেকে কোনো কারণে চলে এসছে, খুব কম সংখ্যা হবে। যা এসছে হিন্দু এসছে। বাংলাদেশ থেকে যদি সংখ্যা আসে, এই দিক থেকে হয়তো মুসলিমরা বাংলাদেশে গেছে আর বাংলাদেশ থেকে হিন্দুরা এইবারে এসছে, কিন্তু যে হিন্দুরা এসছে তারা তো 1-2 বছর হলো আসেনি। আমি যদি ধরে নেই 90 সালে এসছে, 95 সালে এসছে, 2000 সালে এসছে, তাহলেও তার তো কতদিন হলো? 26 বছর 2000 সালে এলেও। তাহলে এই যে বলছে 2002 সালে যারা ভোট দিয়েছে তার পরে হিসেব করবে, 2002 সালে ভোট না দিয়ে 3 সালে দিলেও তো 23 বছর হয়। আচ্ছা 23 বছর কি নাগরিকত্ব পাওয়ার জন্য যথেষ্ট নয়? 7 বছর তো যথেষ্ট, তাই তো? বিভিন্ন দেশে আছে, আর ভারতে তো এর কোনো নিয়মই নাই যে কত বছর থাকতে হবে, যদি এই দেশে থাকে তাহলে সে নাগরিক। এটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান। আচ্ছা এই যে 2002 এর ভোটার, তার মানে কি এখানে একটা চক্রান্ত আছে? এমনি এমনি তো বাদ যায়নি। এবার সবাই যদি ঘুমোয় আর সবাই যদি ভাবে যে আমাদের কেউ আছে, সে বাঁচিয়ে দেবে, সামনে ভোট আসছে, সরকারটা করুক, আমরা ভোট দিই, তো যদিও প্রায় 10-15 হাজার মানুষ ভোটই দিতে পারে। তো সেখানে যেটা আপনারা ভাবুন, মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন
আছে, মনে পড়ছে? বলেছেন আমাকে রেখে দাও, তাহলে আর বিজেপি কিছু করতে পারবে না, এসআইআর হবে না। এবার যখন এসআইআর শুরু করলো তখন বলছে না, এসআইআরটা হোক, ফর্মটা ফিল আপ হোক, তারপরে আমি আছি, দেখে নেব, কাউকে লাগবে না, আমি আছি, একাই 100। এবার যখন এসআইআর এর ফর্ম ফিল আপ হলো, তারপরে কি হলো? আমরা তো মিটিং করেছিলাম, এখানে আমার মনে আছে। সেটা হচ্ছে আমরা একদিন একটা জেনারেল মিটিং করছিলাম, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা কোনো সমস্যা হচ্ছে কি? বলছে না না কোনো সমস্যা নেই। আমাদের ছেলেপেলেরাই বলছিল যে কোনো সমস্যা নেই, বিএলওরা আমাদেরই সাথে থেকে সমস্ত ফর্ম জমা নিচ্ছে, যা কিছু কাগজপত্র সবই আছে, সবই দিয়ে দেওয়া হচ্ছে। সবাইকে ভেবেছিল এখানে কোনো সমস্যা হবে না। এবার যখন হিয়ারিং এলো, দেখা যাচ্ছে হিয়ারিং এ কি বলছে, কারুর যদি 5 ভাই হয়, কোন মানুষের যদি 5টা ছেলে মেয়ে থাকে, তাহলে তাকে ডেকে পাঠাচ্ছে। তো এই যে সাজারুল আছে, সাজারুলকেই নাকি ডেকে বলছে যে তোমার বাবার 50 বছর বয়স, তুমি তাহলে হলে কি করে? এর জন্য ডেকে পাঠিয়েছে। তো যাই হোক, সাজারুলের নাম বা তার দেয়নি, তবে মির্জার নাম কি উঠেছে? ওঠেন, মির্জার নাম বাদ। তো এবং আর একটা ঘটনা শুনুন, নওশাদ সিদ্দিকীর নাম আন্ডার অ্যাডজুডিকেশন, বলে না, এখনো লিস্ট বেরোয়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা, এবার আপনি কি দেখলেন, যখন হিয়ারিং হচ্ছে তখনও কিন্তু রাজ্য সরকার বলছে কোনো সমস্যা হবে না, আমাদের লোকজন আছে, কোনো সমস্যা হবে না। এবার হিয়ারিং করে যখন তারপরে দেখলো সমস্যা হচ্ছে, তখন মমতা ব্যানার্জি চলে গেলেন সুপ্রিম কোর্টে, যেন মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়ালে সুপ্রিম কোর্ট বোধহয় সব কথা শুনে নেবে। কোর্টে নিয়ে চলে গেল মামলাটা। একটা লড়াই হলো না, এখানে কাউকে লড়তে পর্যন্ত দিল না যে আমার ভোটাধিকার কেন যাবে। মানুষকে বলছে আমি আছি, কোনো চিন্তা নেই। সমস্ত জায়গায় তো আমি শুনেছি, এই অঞ্চলেও শুনেছি, তৃণমূলের নেতারা বা অন্য নেতারা বলছে আরে কোনো সমস্যা হবে না। তারা এখন কি করছে? মমতা ব্যানার্জি এখন কি বলছেন? এখন বলছেন নাকি ওই এতে দাঁড়িয়ে, এয়ারপোর্টে দাঁড়িয়ে নাকি বলছেন সবাই আসো, সবাই মিলে লড়তে হবে। আরে বাবা, তুমি মুখ্যমন্ত্রী, তো এতদিন তুমি কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? তুমি জানো না যে কি হতে চলেছে? এখন এর দায়টা কে নেবে? যে লক্ষ লক্ষ মানুষকে যে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে, এখন বলছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টে যে আগের বার যেদিন ট্রাইব্যুনালের কথা বললো, আপনারা শুনেছেন যে অভিষেক ব্যানার্জি নাকি ধর্ণা মঞ্চ থেকে বলছে আমরা জিতে গেছি, আর সবাই তো বেশ আনন্দে আছে যে বেশ জিতে গেছি, আমার তো আর ভোটাধিকার যাবে না। এই করে করে সমস্ত মানুষকে তারা ভুল বুঝিয়ে মানুষকে লড়াই থেকে দূরে রাখছে। কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, যদি হাজারে হাজারে মানুষ, এই ভাঙড়ের অভিজ্ঞতা আছে, শুধুমাত্র এই অঞ্চলের একটা মানুষ রাস্তায় নেমেছিল, রাজ্য সরকার কেন্দ্র সরকারের ঘুম হারাম করে দিয়েছিল, আজকে যাদের নাম ভোটাধিকার থেকে বাদ গেছে, তারা যদি রাস্তায় নামতো, ওই বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে অসুবিধা ছিল? যদি রাজ্য সরকার সঙ্গে থাকতো, যদি সমস্ত পার্টিগুলো সঙ্গে থাকতো, যদি সমস্ত মানুষকে ডাক দিত, তার বদলে কি করছে? এখন তো ভোট চলে এসছে, আর তো কিছু করা যাবে না। এই তো বলছে এখানকার যিনি বিধায়ক, তিনি কি করেছেন? গতবার তিনি জিতলেন, আমি দেখেছি তার তো কোর্ট ছাড়া কোনো কথা নেই। কোর্ট আর সংবিধান, মানে তিনি সংবিধানের একজন বিশাল ব্যাখ্যাতা হয়েছে, সংবিধান নাকি তার মুখস্থ। আরে সংবিধানে কি আইন কানুন আছে সেটা একটু ভালো করে বোঝো, সুপ্রিম কোর্টটা কি এটা একটু ভালো করে বোঝো, তারপরে রাজনীতি করতে এসো। আজকে যে এই যে 30,000 মানুষ ভাঙড়ে, তার কনস্টিটিউয়েন্সিতে 30,000 মানুষ যে আজকে ভোটাধিকার থেকে বঞ্চিত, কি করছে? ফুলের মালা পরে ঘুরে বেড়াচ্ছে, আর ছেলেমেলে বাচ্চা বাচ্চা ছেলেমেলেগুলোকে নাচাচ্ছে যে আমাকে ভোট দাও, তাহলেই সব সমস্যা। আরাবুল এর মতো একটা লোককে যে আমাদের এই এলাকার সমস্ত মানুষকে 2 বছরের জন্য প্রায় চীনা হারাম করে দিল, কি করবে? দলে নেবে না তো কি করবে? লোক বাদ গেছে ভাঙড় থেকে 30,000 লোকের নাম বাদ গেছে। ওই 30,000 লোককে যদি ডাক দিত, আজকে এই যে বড় বড় সব নাকি নির্বাচনী সভা করতে, লাভটা কি আছে সেটা একটু বুঝিয়ে দিই। যে ভোট না, তারা বলে যুদ্ধ, আমরা বলি ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ তারা আগ্রাসন করেছে, হামলা করেছে। সেই